হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রেডিক্যাল লার্নিং। আজকে আমরা স্টার্ট করব তোমাদের একাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস 11-এর যে নিউ সিলেবাস ইংলিশের। আগের যে সিলেবাস ছিল সেটা কিন্তু এখন আর নেই। এই ইয়ার থেকে কিন্তু তোমাদের নতুন সিলেবাস এবং সমস্ত কোশ্চেনই সেমিস্টার ওয়াইজ হবে। প্রথম তোমার একাদশ শ্রেণীতে তোমাদের কত মার্কসের আসবে, সেমিস্টারে কিন্তু 40 মার্কসের কোশ্চেন এবং টোটালি এই 40 মার্কস গোটাটাই হবে কিন্তু এমসিকিউ। ঠিক আছে, এবার এই এমসিকিউ এর মধ্যে তোমাদের তিনটে পোর্শন আছে, 4টে পোর্শন। প্রথমে থাকবে প্রোজ, ঠিক আছে, দ্বিতীয় থাকবে পোয়েম, প্রোজ থেকে 10 মার্কস। অর্থাৎ আমরা সিলেবাসটা একটু আলোচনা করে নিই। প্রোজ থেকে থাকবে 10 মার্কস, পোয়েম থেকে থাকবে 10 মার্কস। তোমাদের যে কি বলবো, যে র্যাপিড রিডার, ঠিক আছে, যে র্যাপিড রিডার থেকে থাকবে 10 মার্কস, বোঝা গেল, 30 মার্কস। এবং গ্রামার থাকবে 5 মার্কসের। গ্রামারের মধ্যে তোমার টেন্স থেকে আরম্ভ করে ফ্রেজাল ভার্ব, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, তারপরে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ঠিক আছে, এই সব মিলে তোমার 5 মার্কস। আর রিডিং কম্প্রিহেনশন অর্থাৎ আনসিন টাইপের থাকবে, রিডিং কম্প্রিহেনশন থাকবে 5 মার্কস। অর্থাৎ টোটাল হচ্ছে তোমাদের 40 মার্কসের ক্লাস 11-এর সিলেবাস কিন্তু কমপ্লিট। অর্থাৎ এই প্রোজ, পোয়েম, র্যাপিড ফায়ার প্রত্যেকটারই কিন্তু ব্রড কোশ্চেন কিন্তু একটাও থাকছে না, প্রত্যেকে কিন্তু এমসিকিউ থাকবে। ঠিক আছে, তোমাদের প্রথম যে প্রোজ অর্থাৎ আজকে যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা আজ হচ্ছে তোমাদের অ্যান অ্যাস্ট্রোলজার ডে, রিটেন বাই আর কে নারায়ণ। ঠিক আছে, এটা বাদ দিয়েও তোমাদের প্রোজে 3টে রয়েছে। ঠিক আছে, একটা হচ্ছে আজকে তো আমরা আলোচনা করব অ্যাস্ট্রোলজার ডে, যে অ্যান অ্যাস্ট্রোলজার ডে ফার্স্ট পার্ট। তারপর আছে তোমার দ্য স্বামী অ্যান্ড দ্য মাদার ওয়ার্শিপ, রিটেন বাই সিস্টার নিবেদিতা। 3 নম্বর রয়েছে অমরনাথ, সেটাও কিন্তু সিস্টার নিবেদিতা লেখা। আর পোয়েম বা ভার্সে থাকবে তোমার, সেখানেও 3টে কবিতা থাকবে। কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, সেপ্টেম্বর 3, 1808, রিটেন বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। ঠিক আছে, সেকেন্ড কবিতা থাকবে দ্য বেঙ্গল সেলার, ঠিক আছে, অর্থাৎ সরোজিনী নাইডু। এবং থার্ড থাকবে তোমাদের দ্য সেকেন্ড কামিং, ঠিক আছে, WB Yeats। এই 3টে কবিতা তোমার থাকবে। এবং তোমার যে র্যাপিড ফায়ার যে নাটকের যে বইটা আছে সেখান থেকে থাকবে ম্যাকবেথ, ওথেলো এবং তোমার অ্যাজ ইউ লাইক ইট, রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার। এটা হচ্ছে তোমাদের ওভারঅল চ্যাপ্টার। ঠিক আছে, গ্রামার তো রয়েছেই, তার সাথে সাথে প্রত্যেকটা টপিক বাই টপিক আমরা কিন্তু এই র্যাডিক্যাল লার্নিং এ কিন্তু আমরা প্রত্যেকটা টপিক বাই টপিক আমরা ডিসকাস করব। ঠিক আছে, আজকে আমরা ডিসকাস করব তোমাদের যে প্রথম যে পার্টটা আছে, অর্থাৎ চলো আজকে তোমাদের ডিসকাস করবো আমাদের যে অর্থাৎ প্রোজে যে প্রথম যে প্রোজটা রয়েছে, অর্থাৎ অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, রিটেন বাই আর কে নারায়ণ। আজ আমরা স্টার্ট করবো কি তাহলে, অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে। কে লিখেছে? আর কে নারায়ণ। ঠিক আছে, এই যে আর কে নারায়ণ, এর পুরো নাম হচ্ছে, এনার পুরো নাম হচ্ছে রাশিপুরম কৃষ্ণস্বামী আইয়ার নারায়ণ। ঠিক আছে, হি ওয়াজ বর্ন ইন 1906 and died 2001। ঠিক আছে, অর্থাৎ 2001 ইনি মারা গিয়েছিলেন। এই যে আর কে নারায়ণ, এই আর কে নারায়ণ দেখবে তুমি প্রত্যেকটা সেকশনেই ইন্ডিয়ান এমন এক রাইটার, এনার কিন্তু মানে ডেইলি লাইফ নিয়ে খুব সিম্পল ভাবে, হিউমারাস ভাবে কিন্তু অনেক তার আমরা মানে প্রোজ আমরা দেখতে পাই, অর্থাৎ শর্ট স্টোরি দেখতে পাই। এই আর কে নারায়ণ তার শর্ট স্টোরি লেখার জন্য তিনি একটা ফিকশনাল একটা টাউন
সেটা একটা ক্রিয়েট করেছিলেন, যার নাম ছিল মালগুড়ি। ঠিক আছে, কি নাম ছিল? তার নাম দিয়েছিল এই মালগুড়ি। এই মালগুড়ি টাউনের ফিকশনাল কাল্পনিক টাউনের এখানকার যে লোকেদের যে ডেলি টু ডে লাইফ, সেই নিয়ে তিনি কিন্তু একটা হিউমারাসলি কিন্তু তিনি তার প্রোজে তিনি বিভিন্ন ছোট ছোট প্রোজে তিনি তার এই মালগুড়ি ডেজ সম্পর্কে, তার ডেলি টু ডে লাইফের সম্পর্কে তিনি লিখতেন। ঠিক আছে, এবার আমরা যেটা পড়বো এই যে তোমাদের অ্যান অ্যাস্ট্রোলজার ডে, এটা আছে আমরা বলতে পারি অ্যান অ্যাস্ট্রোলজার ডে ইজ এ মানে সাসপেন্স স্টোরি। ঠিক আছে, রিটেন বাই আর কে নারায়ণ। ঠিক আছে, ইট ওয়াজ দ্য ফার্স্ট চ্যাপ্টার অফ দ্য কালেকশন অফ স্টোরিজ, এই যে মালগুড়ি ডেজ, অর্থাৎ মালগুড়ি ডেজ যে গল্প সংকলনে ছিল তার প্রথম চ্যাপ্টার থেকেই এখান থেকে এই মালগুড়ি ডেজ এই মানে এই যে দ্য অ্যান অ্যাস্ট্রোলজার ডে এটাকে কিন্তু তোমাদের নেওয়া হয়েছে। ঠিক আছে, এবার এই অ্যাস্ট্রোলজার ডেটাকে আমরা পড়ার আগে তুমি বুঝতে পারছো অ্যান অ্যাস্ট্রোলজার ডে মানে কি সম্পর্কে আমরা পড়তে যাচ্ছি। ঠিক আছে, নিশ্চয়ই এই যে জ্যোতিষী সম্পর্কে কিছু একটা পড়তে যাচ্ছি, তাই না? আমরা ডে টু ডে লাইফে আমরা প্রত্যেকেই জ্যোতিষী সম্পর্কে অবগত। ঠিক আছে, সুতরাং এইটা স্টার্ট করার আগে আমাদের এই যে শর্ট স্টোরিতে কি কি ক্যারেক্টার রয়েছে সেই সম্পর্কে আমরা একটু জেনে নেব। প্রথমে তোমার যে ক্যারেক্টার রয়েছে সে হচ্ছে তোমার অ্যাস্ট্রোলজার হিমসেলফ নিজেই, অ্যান অ্যাস্ট্রোলজার। এই অ্যাস্ট্রোলজার হচ্ছে প্রথম ফার্স্ট ক্যারেক্টার হচ্ছে অ্যাস্ট্রোলজার। ঠিক আছে, এই অ্যাস্ট্রোলজার হিমসেলফ মানে কোনো তার নাম দেওয়া নেই, শুধু তাকে অ্যাস্ট্রোলজার হিসেবেই তাকে বলা আছে। হি ইজ দ্য মেন প্রোটাগনিস্ট অফ দ্য স্টোরি, মানে মানে আমাদের এই শর্ট স্টোরি মেন ইনি হচ্ছেন প্রোটাগনিস্ট অর্থাৎ প্রধান চরিত্র। ঠিক আছে, এই অ্যাস্ট্রোলজারের তার অ্যাটায়ার সম্পর্কে দেওয়া আছে, পোশাক সম্পর্কে দেওয়া আছে। ঠিক আছে, তিনি কি করবেন, একটা নিম গাছের নিচে রাস্তার ধারে তার সমস্ত কড়ি, যে সমস্ত তার মানে কড়ি আছে, তারপর তোমার মানে একটা স্কোয়ার টাইপের একটা কাপ মানে অবস্কিওর একটা মানে মিস্টিক একটা ক্লথ স্কোয়ার শেপ নিয়ে এবং কিছু কড়ি এবং কিছু তালপাতার মানে মানে যে সমস্ত কি বলবো যে হাত দেখার জন্য যে সমস্ত তালপাতার বিভিন্ন পুঁথি টাইপের এই সমস্ত নিয়ে তিনি রাস্তার ধারে তিনি বসবেন এবং তার ফোরহেড ওয়াজ মানে একদম মানে তার কপালটা, ফোরহেড মানে হচ্ছে তার অ্যাস্ট্রোলজারের কপালে যেমন কি হয় তাদের দেখবে যে ছাই ভস্য অর্থাৎ রেসপ্লেন্ডেন্ট উইথ দ্য সেক্রেট অ্যাসেস অ্যান্ড ভার্মিলিয়ন। ভার্মিলিয়ন মানে সিঁদুর, সিঁদুর দেওয়া আছে এখানে। ঠিক আছে, মানে দেখি একটা ফিলিং হচ্ছে যে অ্যাস্ট্রোলজার মানে অ্যাস্ট্রোলজার অ্যাকচুয়ালি সে অ্যাস্ট্রোলজি সম্পর্কে কিচ্ছু জানে না। ঠিক আছে, সে কিন্তু জীবনে কি ছিল একজন সমস্ত কিছু মানে যে সমস্ত বাজে কাজ আছে সবই সে করেছে, জুয়া খেলা খেলা থেকে আরম্ভ করে সমস্ত কিছু, এবং সে একজনকে তিনি গুরু নানক বলে একজনকে তিনি মানে মার্ডার করারও তিনি চেষ্টা করেছিলেন। ঠিক আছে, তার পাস্ট টাইমে, কিন্তু এখন সে অ্যাস্ট্রোলজার হয়ে গিয়েছে। ঠিক আছে, এবং তার চোখগুলো সবসময় যেন তার কি করে একদম মানে একদম স্পার্কলড মানে উদ্দীপ্ত, মানে সবসময় যেন তার কিসের জন্য, ফর সার্চিং দ্য কাস্টমার, যে লোকে যেন আসে এবং তার কাছে দেয়, কিন্তু সে অ্যাস্ট্রোলজি সম্পর্কে কিচ্ছু জানে না। দ্বিতীয় হচ্ছে সেকেন্ড ক্যারেক্টার অর্থাৎ গুরু নানক। এই গুরু নানক হচ্ছে সেই ব্যক্তি যেটা আমি বললাম যে অ্যাস্ট্রোলজার তাকে কিন্তু তার প্রিভিয়াস লাইফে তাকে মারতে চেয়েছিল, এবং সে প্রথমে ইনিশিয়ালি এসে কিন্তু অ্যাস্ট্রোলজারকে চিনতে পারবে না, এবং সে জোর করবে গুরু নানককে সে তার লাইফ সম্পর্কে কিছু কোয়েশ্চেন তাকে করার জন্য। ঠিক আছে, তৃতীয় ক্যারেক্টার হচ্ছে আমরা দেখব অ্যাস্ট্রোলজার্স ওয়াইফ। অর্থাৎ তৃতীয় ক্যারেক্টার হচ্ছে অ্যাস্ট্রোলজারের ওয়াইফ। এখানে তার ওয়াইফ সম্পর্কে বিশেষ কিছু দেওয়া নেই। ঠিক আছে, এমনি হাউস ওয়াইফ। ঠিক আছে, যখন অ্যাস্ট্রোলজার বাড়ি ফিরতে লেট করে সে তখন সি বিকেম ওরিড অ্যাবাউট হিম। আর 3 নম্বর হচ্ছে যে এ গ্রাউন্ড নাট সেলার। 3 নম্বর ক্যারেক্টার হচ্ছে এ গ্রাউন্ড নাট সেলার। তার গ্রাউন্ড নাট সেলারের পাশেই কিন্তু অ্যাস্ট্রোলজার যে জ্যোতিষ সে কিন্তু তার নিজস্ব কর্মকাণ্ড সমস্ত দোকান সাজিয়ে বসবে। ঠিক আছে, এবং এ প্রচন্ড জোরে জোরে চিৎকার করে করে কি করবে, তার গ্রাউন্ড নাট সেল করার জন্য বিভিন্ন রকমের গ্রাউন্ড নাটের বিভিন্ন রকম নাম দেবে।
ঠিক আছে, যেমন দিল্লি ডেলিকেশন, দিল্লি আলমন্ড, বোম্বে আইসক্রিম, তারপর তোমার রাজাস ডেলিকেসি, এরকম বিভিন্ন ডে বাই ডে আলাদা আলাদা নামে সে তার মানে তার বাদাম বিক্রি করবে, ভাজা বাদাম। ঠিক আছে, এবং লোকেরা সেখানে বাদাম কেনার জন্য ছুটে যাবে, এবং তার পাশেই কিন্তু এই অ্যাস্ট্রোলজার থাকে এবং অ্যাস্ট্রোলজারের কাছেও কিন্তু লোকেরা তার বেশভূষা এবং তার যে মানে সেটিং, এটা দেখেও কিন্তু লোকেরা আকৃষ্ট হবে। ঠিক আছে, চলো আমরা এবার এই গোটা তোমাদের অ্যাস্ট্রোলজার ডেটা আমরা 3টে সেকশনে পড়বো। ঠিক আছে, আজকে আমরা প্রথম পার্ট নিয়ে আলোচনা করব। চলো আমরা এবার স্টার্ট করব লাইন বাই লাইন এক্সপ্লেনেশন। এখানে কি আছে যে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে রিটেন বাই কে নারায়ণ। দেখো কি বলছে, বলছে যে punctually at midday he opened his bag and spread out his professional equipments, which consisted of dozens Cody sells a square piece of cloth with obscure mystic chart on it, a notebook and a bundle of Palmyra writings। তার মানে কি, দেখো কি বলছে, বলছে যে পাংচুয়ালি অর্থাৎ ঠিক কাটাই কাটাই একদম দুপুরবেলা কি করে সে তার সে তার ঝোলা খুললো এবং কি করলো, ওপেন হিজ ব্যাগ এবং স্প্রেড ছড়িয়ে নিল কি জিনিস, হিজ প্রফেশনাল। প্রফেশনাল কথাটা মানে কি, প্রফেশনাল মানে হচ্ছে পেশা সংক্রান্ত। ঠিক আছে, তার ইকুইপমেন্ট জিনিসপত্র, কি কি জিনিসপত্র, দেখো একজন অ্যাস্ট্রোলার মানে একজন জ্যোতিষের কাছে কি থাকে, দেখবে তার যে সমস্ত ইকুইপমেন্ট, সেই সমস্ত ইকুইপমেন্টগুলো কিন্তু নিচে এখানে দেওয়া আছে। এগুলো কিন্তু মনে রাখতে হবে তোমাদের, মানে এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। কী কী ইকুইপমেন্টস ছিল, হুইচ কনসিস্টেড অফ, মানে এই ইকুইপমেন্টগুলোর মধ্যে যেটা ছিল সেগুলি কী হচ্ছে, অফ ডজনস মানে হচ্ছে কি 12টা কৌড়ি সেলস, অর্থাৎ কৌড়ি মানে অর্থাৎ এক ধরনের কি বলবো যে এক মানে ছোট্ট ছোট্ট একদম ঝিনুক নয়, শামুক, এটা এক ধরনের খোলক, সেটাকে যাকে বাংলায় আমরা যাকে বলে কড়ি। ঠিক আছে, এই কড়ি সেলস ছিল। এই কড়িকে আমরা প্রাচীনকালে কি করতাম, প্রাচীনকালে মানে অনেক আগে, প্রাচীনকালে নয় অনেক আগে আমাদের এই যে এখন যে টাকা, যে পয়সা, যে টয়েনগুলো অর্থাৎ মিডিয়াম, অর্থাৎ কোনো মানে টাকা হিসাবে আমরা ইউজ করতাম। আর কি ছিল, এ স্কোয়ার পিস অফ ক্লথ, এক টুকরো চৌকো, স্কোয়ার মানে হচ্ছে চৌকো, এক টুকরো চৌকো কাপড়। ঠিক আছে, উইথ অবস্কিওর কথাটা মানে কি, অবস্কিওর কথাটা মানে হচ্ছে তোমার মানে কি বলবে যে আমরা বলতে পারি অবস্কিওর মানে হচ্ছে ডিফিকাল্ট টু, মানে অবস্কিওর মানে হচ্ছে ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড বা বলতে পারি যে হ্যাভিং, মানে হ্যাঁ ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ডই বলা যায়। অবস্কিওর মানে অস্পষ্ট, যাকে বলা হয় অস্পষ্ট, একটা অস্পষ্ট মিস্টিক কথাটা মানে কি, মিস্টিক কথাটা মানে হচ্ছে মানে মানে হ্যাভিং সিক্রেট মিনিং, যে সমস্ত একটা যার একটা সিক্রেট মিনিং আছে, অস্পষ্ট চার্ট অন ইট, তার উপরে। আর কি ছিল, এ নোটবুক অ্যান্ড এ বান্ডেল অফ পালমাইরা রাইটিং। পালমাইরা মানে হচ্ছে তালপাতা, এক বান্ডিল মানে তালপাতার মানে একগুচ্ছ তালপাতার মানে তালপাতার কাগজের ওপর লেখা কিছু লেখা আছে। এই জিনিসগুলো সে তার ব্যাগ থেকে বার করে কিন্তু খুলে সে কী করলো, বসলো। হিজ ফোরহেড, তার যে মানে চোখ, অর্থাৎ চোখ নয়, তার যে কপাল, ফোরহেড মানে হচ্ছে কপাল, তোমরা জানো। তার কপালে কি হলো, দেখো his forehead was রেসপ্লেন্ডেন্ট কথাটা মানে কি, রেসপ্লেন্ডেন্ট কথাটা মানে হচ্ছে তোমার মানে আমরা বলতে পারি যে রেসপ্লেন্ডেন্ট মানে হচ্ছে তোমার মানে কি বলবো মানে দ্যুতিমান বলতে পারো, বা ঝকঝকে বা গ্লিম। ঠিক আছে, বা রেডিয়েন্ট বলা যায়। ঠিক আছে, হিজ ফোরহেড ওয়াজ রেসপ্লেন্ডেড উইথ সেক্রেট কথা মানে হচ্ছে পবিত্র, অ্যাশ অ্যান্ড দ্য ভার্মিলিয়ন মানে হচ্ছে সিঁদুর। অর্থাৎ একজন অ্যাস্ট্রোলজারে তোমরা একটা কম্পেয়ার করো, অ্যাস্ট্রোলজারের তার ফিজিক্যাল গেট আপ কেমন হয়। ঠিক আছে, অর্থাৎ তার চোখগুলো একদম মানে হচ্ছে জল করছে, এবং কপালে কি রয়েছে, একদম সেক্রেট ছাই রয়েছে, এবং সিঁদুরের দাগ কাটা রয়েছে। অর্থাৎ তোমরা দেখবে যে একটা অ্যাস্ট্রোলজার মানে কেমন দেখতে হয় সেটা এখানে বর্ণনা করা আছে।
অ্যান্ড হিজ আইজ স্পার্কলড, স্পার্কলড মানে হচ্ছে তার চোখগুলো হচ্ছে একদম জলজল করছে, উইথ এ শার্প অ্যাবনর্মাল গ্লিম। অ্যাবনর্মাল মানে একটা অস্বাভাবিক একটা চাউনি, দৃষ্টি, ঠিক আছে, কিসের দৃষ্টি? হুইচ ওয়াজ রিয়েলি অ্যান আউটকাম অফ দ্য কী হচ্ছে কন্টিনিউয়াল সার্চিং, মানে এই যে তার এই যে দৃষ্টি সেটা কিসের জন্য? সে কন্টিনিউয়াসলি সার্চ, খুঁজে বেড়াচ্ছে, লুক ফর কাস্টমার, ঠিক আছে, তার কাস্টমার, তার কাছে কে আসবে আর কি, তার হাত দেখাতে, সেই কাস্টমার, সেই চোখ যেন কাউকে যেন সে সবসময় খুঁজছে। অ্যাকচুয়ালি সে তো হচ্ছে ভণ্ড সাধু, সে তো কিছুই জানে না, ঠিক আছে, সে তো কিছুই জানে না, সেজন্য সে তার লোককে সে খুঁজছে, কে তার তার কাছে এসে সে মুরগি হবে, সেরকম আর কি। বাট এখানে কি বলেছে? বাট হুইচ but which his simple clients took to be the prophetic light and felt comforted। তার মানে কি? এই যে তার যে মানে যে গ্লিমিং, অ্যাবনর্মাল গ্লিমিং যে আইসাইট, মানে সার্চিং, কাউকে খুঁজছে, এই দৃষ্টিটাকে আপাত দৃষ্টিতে কি মনে হচ্ছে লোকেদের? এই দৃষ্টিটাকে মনে হচ্ছিল, তার চোখটাকে দেখে সে যেন হচ্ছে একদম কি হচ্ছে প্রফেটিক লাইট, সে হচ্ছে একজন মানে ভবিষ্যবাণী বলার মতো তার একটি মানে ক্ষমতা আছে, তার দৃষ্টিকে দেখে মনে হচ্ছে সে যেন ভবিষ্যবাণী করতে পারে, ঠিক আছে। অর্থাৎ আমরা বলতে পারি তার মানে একটা অস্বাভাবিক দিকটি, এবং তার মক্কেলরা, অর্থাৎ যারা খুঁজছিল তার লোকরা সব, মানে তার সরল মক্কেলরা এই যে ভবিষ্যবাণীময় যে একদম তার যে চোখের জ্যোতি বলে তাকে সেটাকে ভুল করছিল, ঠিক আছে, যে তারা ভাবছিল যে এ মানে সব কিছু বলতে পারবে আর কি। তারপর দেখো, দ্য পাওয়ার অফ হিজ আইজ ওয়াজ কনসিডারেবলি এনহ্যান্সড মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া, ঠিক আছে, বাই দেয়ার পজিশন, অর্থাৎ সে যে পজিশনে বসেছিল সেই পজিশনে তার চোখের দুটি যেন মনে হচ্ছিল আরও বেড়ে গিয়েছিল। কেন? প্লেসড অ্যাজ দে ওয়ার, কারণ সেই জায়গাটা ছিল কোথায়? প্লেস অ্যাজ দে ওয়ার বিটুইন দ্য কি হচ্ছে পেন্টেড ফোরহেড অ্যান্ড দ্য ডার্ক হুইস্কার্স। হুইস্কার কথাটা মানে কি? অ্যাকচুয়ালি হুইস্কার কথাটা মানে হচ্ছে তোমার যে যে মানে বিড়াল কুকুর দেখবে যে একটা মুখের কাছে এক ধরনের লোম থাকে, সেটাকে বলে হুইস্কার, ঠিক আছে, কিন্তু এখানে হুইস্কার মানে এখানে তার দাড়িকে বলা হয়েছে। হুইচ স্ট্রিমড ডাউন হিজ চিক্স, তার হুইস্কারগুলো তার কোথা থেকে নেমে এসছে? একদম তার গাল দিয়ে নেমে আসছে, অর্থাৎ মুখ ভর্তি গোপ রয়েছে। এই সিচুয়েশনে, অর্থাৎ মাথায় অর্থাৎ কি হয়েছে এই সিচুয়েশনে? এই যে হুইস্কারগুলো দেখে দেখে আর কপালে যে সামনে যে সিঁদুর দেওয়া আছে, মানে তার এমন যে গেট আপ, সেটাকে দেখে কি মনে হচ্ছে? সিম ডাউন হিজ চিক ইভেন হাফ উইটস আইস। হাফ উইটস মানে হচ্ছে, হাফ উইট কথাটা মানে হচ্ছে ফুলিশ ব্যক্তি, অর্থাৎ যে বোকা, যে বোকার চোখও কী হবে? উড স্পার্কেল ইন সাচ সেটিং। উড স্পার্কেল মানে জ্বলে উঠবে, সেও মানে জ্বলে উঠবে এই মানে এই অ্যাস্ট্রোলজারের তোমার গেট আপ দেখে, ঠিক আছে। টু ক্রাউন দ্য এফেক্ট হি উন্ড হি উন্ড এ স্যাফরন কালার টারবান অ্যারাউন্ড হিজ হেড। অর্থাৎ এই সমস্ত গেট আপগুলো তো তার রয়েছেই, ঠিক আছে, তার সাথে সাথে কি হলো মানে তার সাথে সাথে আরও পরিবেশটাকে আরও কী করে এনহ্যান্স করে তুললো, যে তার এই যে মাথায় ক্রাউন, যে স্যাফরন অর্থাৎ যে তোমার গেরুয়া কালারের যে একটা টারবান মানে হচ্ছে পাগড়ি তার মাথার উপর পড়ে নিয়েছে, সেটাকে দেখে তাকে পুরো কি মনে হচ্ছে? একদম প্রফিটিক পার্সন, ঠিক আছে, অ্যারাউন্ড হিজ হেড। এই গেট আপটা তাকে আরও বেশি আর কি তার পার্সোনালিটিটাকে আরও বাড়িয়ে তুললো, যদিও সে কিছুই জানে না। দিস কালার স্কিম সিমড নেভার ফেল। এই কালারটা কখনোই মানে বিফল যায় না। পিপল ওয়ার অ্যাট্রাক্টেড হিম, লোকেরা তার দিকে অ্যাট্রাক্টেড হতো, আকর্ষিত হওয়া। অ্যাস কেমন করে? যেমন বিস আর অ্যাট্রাক্টেড টু দ্য কসমস অর ডালিয়া স্টাকস, অর্থাৎ যেমন করে মৌমাছিরা কোথায় এবং কসমস হচ্ছে এক ধরনের ফুল এবং ডালিয়া ফুলের দিকে আকৃষ্ট হয়। হি স্যাট, সে বসতো আন্ডার দ্য বাগস অফ এ স্প্রেডিং ট্যামারিন ট্রি, সে বসতো কোথায়? একটা ট্যামারিন ট্রির নিচে। হুইচ ট্যামারিন ট্রির যে ডাল আছে সেটা তার নিচে। হুইচ ওয়ার ফ্ল্যাঙ্ক, যেটা ফ্ল্যাঙ্ক এ পাথ রানিং থ্রু এ টাউন হল পার্ক, যে টাউন হল যাওয়ার যে পার্ক যাওয়ার যে রাস্তাটা ছিল, তার রাস্তার পাশেই সেই ট্যামারিন ট্রিটা থাকতো, এবং তার রাস্তার পাশেই কিন্তু যে ট্যামারিন ট্রিটা ছিল তার নিচে
এই তোমার অ্যাস্ট্রোলজার কিন্তু অর্থাৎ বসতো। দেখো তারপরে ইট ওয়াজ এ রিমার্কেবল প্লেস ইন মেনি ওয়েজ, অর্থাৎ বিভিন্ন দিক থেকে এটা ছিল একটা গুরুত্বপূর্ণ একটা জায়গা। অর্থাৎ কোন জায়গাটা, যে জায়গাটাতে অ্যাস্ট্রোলজার বসে থাকতো ওই তেঁতুল গাছের নিচে, ঠিক আছে, রাস্তার ধারে, সেই জায়গাটা ছিল গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? দেখো, এ সার্গিং ক্রাউড ওয়াজ অলওয়েজ মুভিং আপ অ্যান্ড ডাউন দিস ন্যারো রোড মর্নিং টু নাইট। অর্থাৎ এই রাস্তাটা মানে মানে কি বলবো যে মানে এখানে ভিড় উত্তাল, অর্থাৎ সার্কিং মনে হচ্ছে সবসময় হিউজ পরিমাণে ক্রাউড, জনতা, ভিড় সর্বদা কি হচ্ছে সরু রাস্তা ধরে আনাগোনা করতো, সকাল থেকে একদম তোমার কোথা রাত পর্যন্ত একদম যাতায়াত করতো। এ ভ্যারাইটি অফ ট্রেডস অ্যান্ড কি হচ্ছে অকুপেশনস ওয়াজ কি হচ্ছে রিপ্রেজেন্টেড অ্যালং উইথ ইটস। অর্থাৎ এই রাস্তার ধারে এই জায়গাটাতে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য, ট্রেড হচ্ছে ব্যবসা বাণিজ্য, এবং বিভিন্ন রকমের কাণ্ড এখানে কী হতো রিপ্রেজেন্ট, মানে এখানে এই জায়গাটাতে হতো। অর্থাৎ বিভিন্ন দোকান পাটি এই সমস্ত লোকে যাতায়াত করতো এই জায়গাটাতে, এই যে ব্যবসাপাতি হতো এই জায়গাটাতে। তারপরে দেখো ইটস কী কী ছিল এখানে? ইটস ওয়ে মেডিসিন সেলার, অর্থাৎ ওষুধের মানে ওষুধ বিক্রেতা ছিল। সেলার অফ স্টোলেন হার্ডওয়্যার অ্যান্ড জাঙ্কস, অর্থাৎ পুরনো যে অর্থাৎ চোর বাজার যাকে বলে, মানে সেখানে কী হচ্ছে বিভিন্ন ধাতুর, বিভিন্ন হার্ডওয়্যারের বিভিন্ন রকমের জিনিসপত্র, বিভিন্ন ধাতুর এবং জাঙ্ক এবং বিভিন্ন আবর্জনা হয়েছে নোংরা তো নয়, বিভিন্ন আর কি পড়ে থাকা আর কি বাতিল জিনিসপত্র, জাঙ্ক, আবর্জনা। আর কি ছিল ম্যাজিশিয়ানস অ্যান্ড অ্যাবাভ অল অ্যান্ড কি হচ্ছে অকশনার। এবং এই দেখো এইগুলো সব তোমাদেরকে মনে রাখতে হবে, কিন্তু এগুলো কিন্তু শর্ট কোয়েশ্চেন এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, যে সেখানে কিসের দোকান ছিল, কি কি বিক্রি হতো, ঠিক আছে। এবং সর্বোপরি কি অ্যান অকশনার মানে কি একজন হচ্ছে তোমার আমরা বলতে পারি যে অকশন হচ্ছে নিলামকর্তা, যে নিলাম করে আর কি। অফ চিপ ক্লথ, অর্থাৎ এই যে চিপ ক্লথ, এই সস্তা কাপড়ের যে অকশনের একজন নিলামদাতা ছিল, সে কিছু হু ক্রিয়েটেড এনাফ ডিন অল ডে টু অ্যাট্রাক্ট দ্য হোল টাউন, ঠিক আছে। এই যে এখানে যে অকশনার যে এখানে ছিল তোমার, সে কি করতো যে সারা দিন ধরে কি দিন কথাটা মানে হচ্ছে কোথায় গেল, এই যে দিন মানে হচ্ছে হইচই করা, ঠিক আছে। এত জোরে জোরে চিৎকার করতো মানে সমস্ত কিছু মানে সারা মানে এত মানে টাউনের লোককে সে যেন অ্যাট্রাক্ট করতো, তার চিৎকারেই সবাই সেখানে কিন্তু চলে আসতো। নেক্সট টু হিম এ কী আছে নেক্সট টু হিম ইন এক ভকিফেরাসনেস, ঠিক আছে, ভকিফেরাসনেস সরি ভসি হবে, এটা ভকি নয়, ভসিফেরাসনেস, ঠিক আছে। ভসিফেরাসনেস কথাটা মানে হচ্ছে মানে একদম প্রচণ্ড নয়েজি, ঠিক আছে। তারপরেই ছিল একজন নয়েজি কেম টু এ ভেন্ডার অফ ফ্রাইড গ্রাউন্ড নাটস, অর্থাৎ এই যে অকশনার ক্লথ অকশনার ছিল, তার সে তো চিৎকার করে করে তার জিনিসপত্র বিক্রি করতোই, তার পাশে আরও একজন চিৎকারকারী কে ছিল, সে ছিল একজন মানে বাদাম, অর্থাৎ ভাজা বাদাম, অর্থাৎ গ্রাউন্ড নাট কথা হচ্ছে চীনা বাদাম, অর্থাৎ ভাজা বাদাম বিক্রি করতো। হু গেভ হিজ ওয়ারি এ ফ্যান্সি নেম ইচ ডে, সে তার প্রত্যেক দিন তার জিনিসকে অর্থাৎ এই বাদামকে একটা নাম দিত প্রত্যেক দিন কি বিক্রি করার জন্য, এবং কি নামে ডাকতো, কলিং ইট বোম্বে আইসক্রিম। কোনো দিন বলতো তার এই যে ফ্রাইড গ্রাউন্ডনাটকে বোম্বে আইসক্রিম বলতো, ঠিক আছে। কোনো দিন বলতো বোম্বে আইসক্রিম, একদিন বলতো বোম্বে আইসক্রিম, দ্বিতীয় দিন নেক্সট ডে বলতো দিল্লি আলমন্ড, ঠিক আছে, অর্থাৎ এবং অ্যান্ড অন দ্য থার্ড রাজাস ডেলিকেসি, অর্থাৎ তৃতীয় দিনে বলতো কি যে এটা রাজার খাবার, ঠিক আছে। অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ, আরও কত কি। অ্যান্ড পিপল কী হচ্ছে ফ্লকড হিম, লোকেরা কিছু তার কাছে এখন দল বেঁধে, ফ্লক মানে হচ্ছে দল বেঁধে তার কাছে কিন্তু ধেয়ে আসতো এই বাদাম নেওয়ার জন্য, ঠিক আছে। দেখো তারপরে এ কনসিডারেবল পোর্শন অফ দ্য ক্রাউড ড্যালিড বিফোর দ্য অ্যাস্ট্রোলজার্স টু, অর্থাৎ একটা এই যে সমস্ত লোকগুলো এই বাদাম কিনতে আসতো তার একটা বড় অংশ জনতা কি করতো, তারা এই অ্যাস্ট্রোলজারের কাছেও কিন্তু ঘুরঘুর করতো। ড্যালিড কথাটা মানে হচ্ছে টু মাচ টাইম টু ডু সামথিং, অর্থাৎ গড়িমসি করা।
এর অ্যাস্ট্রোলজার বাদাম কিনতে আসতো এবং তার পাশেই যেহেতু অ্যাস্ট্রোলজার বসে থাকতো তার কাছেও কিন্তু তারা ঘুর করতো যে কী করছে বসে বসে। দ্য অ্যাস্ট্রোলজার ট্রানজ্যাক্টেড হিজ বিজনেস, অর্থাৎ অ্যাস্ট্রোলজার তার বিজনেস চালাতো বাই দ্য লাইট তার নিজস্ব কোনো লাইট ছিল না, কার লাইট দিয়ে, লাইট অফ দ্য ফ্লেয়ার, একটা উজ্জ্বল শিখা থেকে, হুইচ ক্র্যাকলড অ্যান্ড স্মোকড আপ অ্যাবাভ দ্য গ্রাউন্ডনাট হিপ নিয়ার বাই, অর্থাৎ গ্রাউন্ডনাটের যে স্তূপ সেখান থেকে যে ধোঁয়া বের হতো এবং তার সেখান থেকে যে পটপট আওয়াজ হতো, তার উপরে যে লাইট রাখা ছিল একটা, সেই লাইটের আলোয় কিন্তু অ্যাস্ট্রোলজারের যে জায়গায় বসে থাকতো সেই জায়গাটা আলোকিত হতো। ঠিক আছে, হাফ অফ দ্য এনচ্যান্টমেন্ট অফ দ্য প্লেস ওয়াজ ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট ইট ডিড নট হ্যাভ দ্য বেনিফিট অফ দ্য মিউনিসিপ্যাল লাইটিং, অর্থাৎ হাফ অফ দ্য এনচ্যান্টমেন্ট মানে এই যে আলো আঁধারি পরিবেশে, এনচ্যান্টমেন্ট কথাটা মানে হচ্ছে তোমার, মানে বলতে পারি যে এ ফিলিং অফ গ্রেট প্লেজার, ঠিক আছে, অর্থাৎ সম্মোহিত হওয়া, একটা আলো আঁধারি পরিবেশ, তার নিজস্ব কোনো আলো নেই, সাইড থেকে অল্প আলো আসছে, ঠিক আছে, এখানে প্লেসটা, এবং এইটা ছিল কী জন্য হতো, যে ডিউ টু দ্য ফ্যাক্ট, কী কারণ, যে ইট ডিডন্ট হ্যাভ দ্য মিউনিসিপ্যাল লাইটিং, অর্থাৎ সেই টাইমে কিন্তু এখানে প্রত্যেকটা সেই সমস্ত জায়গায় যে মিউনিসিপ্যাল যে লাইটের কোনো সিস্টেম ছিল না, প্রত্যেকে নিজে নিজে লাইট ছিল। এখন তো গ্রামে, ইভেন গ্রামেও প্রত্যেকটা লাইটিং পোলে লাইট সিস্টেম হয়ে গেছে, আগে কিন্তু সেই সিস্টেম ছিল না। সেই জন্য মিউনিসিপ্যাল লাইটিংয়ে যেসব ফেসিলিটি ছিল না, অর্থাৎ বাদাম বিক্রেতার সেই লাইট এবং পার্শ্ববর্তী আরও যে সমস্ত দোকানদার তাদের লাইটে সেই অ্যাস্ট্রোলজারের স্থানটা কিন্তু আলোকিত হতো। দ্য প্লেস ওয়াজ লিট আপ, অর্থাৎ লিট আপ মানে আলোকিত হওয়া, অর্থাৎ অ্যাস্ট্রোলজারের প্লেসটা লিট আপ, লাইট মানে আলোকিত হতো বাই দ্য শপ লাইটস, অর্থাৎ দোকানের যে সমস্ত পার্শ্ববর্তী দোকানের লাইট দিয়ে। ওয়ান অর টু হ্যাড হিসিং গ্যাস লাইট, এদের মধ্যে দু একটা ছিল কি ছিল, যেটা হিস করে হস করে আওয়াজ তৈরি করতো, গ্যাস লাইট সেরকম একটা লাইট হতো সেখান থেকে। সাম হ্যাড ন্যাকেড ফ্লেম, কিছু একটা উন্মুক্ত খোলা একটা অগ্নিশিখা ছিল, সেখান থেকে তার লাইট আসতো, এবং স্টাক অন দ্য পোলস, যেখানে এই মানে ন্যাকেড ফ্লেমগুলো কোথায় ছিল, পোলে আটকানো ছিল। সাম ওয়ার লিট আপ বাই ওল্ড সাইকেল ল্যাম্পস, আবার কিছু কিছু দোকানদার কি করতো, তাদের জায়গাটাকে মানে লাইটিং করতো কার মাধ্যমে, এই যে ওল্ড সাইকেল ল্যাম্পের মাধ্যমে, ঠিক আছে। এই ওল্ড সাইকেল ল্যাম্প এটা একটা এই আগেকার দিনের একটা প্রসেস ছিল লাইটিং করার। অ্যান্ড ওয়ান অর দু একটা দিয়ে, লাইক দ্য অ্যাস্ট্রোলজার্স ম্যানেজড উইদাউট লাইটস দেয়ার ওন, ঠিক মানে এইভাবেই কী করতো, অ্যাস্ট্রোলজার নিজস্ব কোনো লাইট ছিল না, এই পার্শ্ববর্তী দোকানের লাইট থেকে সে কী হতো, তার সে যে জায়গাটাতে বসতো সেই জায়গাটা সে আলো পেত, ঠিক আছে, অর্থাৎ তার নিজস্ব কোনো আলো নেই। তাহলে কি হচ্ছে, সে ফিক্স কোনো একটা দোকান থেকে সে তার লাইটটা আসছে না, বিভিন্ন দোকান থেকে তার সে যে জায়গাটা বসে সেই জায়গাটা লাইটটা আসছে, তার ফলে কি হচ্ছে, ইট ওয়াজ এ বিওয়াইল্ডারিং মানে হচ্ছে বিভ্রান্তিকর, ঠিক আছে, ক্রিস ক্রস মানে হচ্ছে কাটাকুটি মানে এরকম 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 পজিশন আর কি, ক্রিস ক্রস লাইট অফ রেজ, বিভিন্ন আলোর রশ্মি আসছে, কারণ অ্যাস্ট্রোলজার হয়তো বসে রয়েছে এই জায়গাটাতে, এই দোকান থেকে একটা লাইট আসছে, এই দোকান থেকে একটা লাইট আসছে, এই দোকান থেকে একটা লাইট, এই দোকান থেকে একটা লাইট, এই যে লাইটটা কী করছে, প্রথমে ক্রিস ক্রস লাইট রেজ অ্যান্ড মুভিং শ্যাডোজ, এবং তার সাথে সাথে আলো আঁধারি একটা ছায়া, অর্থাৎ তার যে পজিশন, সেই পজিশনটাকে আরও কী হলো, আরও এনচ্যান্টেড করে তুললো, ঠিক আছে, আলো আঁধারি একটা পরিবেশ সেখানে সৃষ্টি হলো পার্শ্ববর্তী দোকান থেকে যে লাইটগুলো আসছে সেই লাইটের মাধ্যমে। দেখো, this suited the astrologer very well for the simple reason that he had not in the least intended to be an astrologer when he began his life, অর্থাৎ এটা অ্যাস্ট্রোলজারকে কী করতো, খুব শ্যুট করতো, অর্থাৎ খুব মানাতো, কারণ একটা সাধারণ কারণ ছিল, কারণ কি, যে সে যখন তার লাইফটাকে যখন তার শুরু করে, সে মোটেই কিন্তু একজন অ্যাস্ট্রোলজার হতে চায়নি, অর্থাৎ একজন জ্যোতিষ হতে চায়নি। সেই জন্য কী হলো, অ্যান্ড হি নিউ নো মোর অফ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু আদার্স, ঠিক আছে, সেই জন্য যেহেতু সে অ্যাস্ট্রোলজার সম্বন্ধে তার ইন্টারেস্ট ছিল, সে কিছু জানে না, সেই জন্য সে একজন ব্যক্তির পরবর্তীকালে কি হবে সে সম্পর্কে ঠিক সে কিছু জানতো না। হি নিউ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন হিমসেলফ টু দ্য নেক্সট মিনিট, ঠিক যেমন নিজের ক্ষেত্রে পরবর্তী মিনিটে নিজের ক্ষেত্রে কি হবে সে জানে না,
ঠিক সেই রকমই সে অপর একজন ব্যক্তির যে হাত দেখে সেও কিন্তু বলতে পারবে না যে নেক্সট টাইম সে ফোরটোল করতে পারবে না, ভবিষ্যবাণী করতে পারবে না। তাহলে লোকে কেন তাকে জ্যোতিষ বলবে? দেখো, হি অ্যাজ এ মাচ স্ট্রেঞ্জার টু দ্য স্টার্স, অর্থাৎ হি ওয়াজ এ মাচ স্ট্রেঞ্জার, অর্থাৎ এই যে জ্যোতিষ জানতে গেলে কী হয়, বিভিন্ন তারা এরকম বিভিন্ন গ্রহ নক্ষত্র সম্পর্কে তাদের জ্ঞান থাকতে হবে। সে এই সমস্ত স্টার এই সমস্ত সম্পর্কে সে কিছু জানতো না। ঠিক যেমন অ্যাজ ওয়ার হিজ ইনোসেন্ট কাস্টমার, ঠিক যেমন তার ইনোসেন্ট কাস্টমার অর্থাৎ যে নিষ্পাপ পবিত্র যে সমস্ত মানে তার কাছে যারা আসতো সেই সমস্ত লোকেরাও যেমন জানতো না, তারা জানতো না বলেই তো এই মানে অ্যাস্ট্রোলজারের কাছে আসতো। ঠিক তারা যেমন জানতো না, ঠিক তাদের মতো এই জ্যোতিষীও কিন্তু জানতো না। তাহলে সে কী করে সে ভবিষ্যবাণী করতো? তবুও ইয়েট হি সেড থিংস, তবু সে বলতে পারতো যে কি হুইচ প্লিজ, যেটা যে তবু যে জিনিসগুলো সে বলতো সেটা সে আনন্দ দিত কাদেরকে? অ্যান্ড কি হচ্ছে অ্যাস্ট্রোনাইজড কি এভরিওয়ান, প্রত্যেককে অবাক করে দিত। দ্যাট ওয়াজ মোর ম্যাটার অফ দ্য স্টাডি, এবং সেটা কিসের ওপর ভিত্তি করে বলতো? তার জন্য স্টাডি, লোকেদেরকে সে স্টাডি করতো, প্র্যাকটিস করতো, ঠিক আছে? প্র্যাকটিস মানে যে চর্চা করতো। এবং শ্রুড কথাটা মানে হচ্ছে, মানে তোমরা বলতে পারো যে শ্রুড মানে হচ্ছে সেন্সিবল বা জুডিশিয়াস, অর্থাৎ বুদ্ধিমান বা বিচক্ষণ। গেস ওয়ার্ক ছিল, অর্থাৎ এই জিনিসটা হচ্ছে তার গেস, অনুমান করেই সে ম্যাক্সিমাম লোকেদের কিন্তু সে বলে দিত তোমার এই প্রবলেম। কারণ ম্যাক্সিমাম লোকেরই তো জব, এরকম ফ্যামিলি ম্যাটার নিয়ে এই সমস্ত নিয়েই তো প্রবলেম থাকে, ঠিক আছে? তো এই সমস্ত ইকোনমিক ব্যাপার এবং ফ্যামিলি ম্যাটার নিয়েই তো প্রবলেম থাকে। এই নিয়ে তার লোকের মুখ দেখে সে গেস করে কিন্তু বলে দিত, প্র্যাকটিস হয়ে গেছিলো দেখে। অল দ্য সেম ইট ওয়াজ এ মাচ অনেস্ট ম্যানস লেবার অ্যাজ এনি আদার, ঠিক আছে? অ্যান্ড হি ডিজার্ভ দ্য ওয়েজেস মানে মজুরি, হি ক্যারিড হোম অ্যাট দ্য এন্ড অফ এ ডে। অর্থাৎ অল দ্য সেম, অর্থাৎ তার সত্ত্বেও কী হতো যে ওটা অন্য কোনো এক সৎ মানুষের পরিশ্রমের মতোই ছিল, এবং সে কী করতো? পরিশ্রমের মতোই ছিল, এবং সে যে মজুরি দিনের শেষে ঘরে নিয়ে যেত সেটা তার প্রাপ্য ছিল, ঠিক আছে? অর্থাৎ এই যে লোকেদের কাছ থেকে যে পয়সা পেতো, যে ওয়েজেস পেতো, সেটা সে তো তার জন্য সে প্র্যাকটিস এবং কী করতো? গেস ওয়ার্ক, অর্থাৎ একজন লেবার যেমন সারাদিন পরিশ্রম করে কিছু টাকা আর্ন করে বাড়ি নিয়ে যায়, এও কিন্তু সেই পরিশ্রম করে এই সমস্ত কাজগুলো করে পরিশ্রম করে সে টাকা কিন্তু বাড়ি নিয়ে যেত। এখানে সেখানে অন্য কিছু মানে অর্থাৎ কি বলবো, মানে লোককে ধোকা দেওয়ার মতো কোনো ব্যাপার সে মনে করতো না, কারণ সে ভাবছে আমিও কিন্তু হার্ডওয়ার্ক করছি, আমি প্র্যাকটিস করছি এবং গেস ওয়ার্ক করছি এবং লোককে বলছি, এবং সেই জন্য সে নিজের যে ইনকামটা করতো সেটা একজন লেবার যেভাবে একদম অনেস্টলিভাবে ইনকাম করে সেই ইনকামের সাথে কম্পেয়ার করে সে কিন্তু স্যাটিসফাইড হয়ে বাড়ি চলে যেত টাকা।